আইবিএমবিএ ভর্তি পরীক্ষার জন্য আপনারা কতটুকু প্রস্তুত সেটা যাচাই করার জন্য আমাদের নেওয়া ফিটনেস টেস্টের সলভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। শুরুতেই আমরা ম্যাথমেটিক্স পার্টটা সলভ করব। সো ফার্স্ট কোয়েশ্চেন ইজ আ goat is sold at the loss of 8%. If it were sold at টাকা 800 more, there would be a profit of 8%. What was the cost price of the goat? তাহলে এটা বাংলা যদি করি তাহলে দাঁড়ায় একটা ছাগল 8% লসে বিক্রি করা হয়েছে। যদি আরও 800 টাকা বেশি দামে এটাকে বিক্রি করা হতো তাহলে আমাদের প্রফিট হতো 8%। তাহলে ছাগলটার কস্ট প্রাইস অথবা ক্রয় মূল্য কত? শুরুতেই ধরে নিই ছাগলটার ক্রয় মূল্য ছিল 100 টাকা। যদি এটাকে 8% লসে বিক্রি করা হয় তাহলে এর বিক্রয় মূল্য 100 মাইনাস 8 বা 92 টাকা। আবার এটাকে যদি 8% লাভে বিক্রি করা হয় তাহলে এর সেলিং প্রাইস হচ্ছে 100 প্লাস 8 বা 108 টাকা। তাহলে আমাদের 8% লসে বিক্রয় মূল্য এবং 8% লাভে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে 16 টাকা। সো ইফ দ্য সেলিং প্রাইস ওয়ার 16 মোর, দ্য কস্ট প্রাইস উড বি 100 টাকা। যদি বিক্রয় মূল্য আরও 16 টাকা বেশি হতো তাহলে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য হতো 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি আরও 800 টাকা বেশি হতো তাহলে আমাদের ক্রয় মূল্য হতো 100 গুণ 800 ভাগ 16 অর্থাৎ 5000 টাকা। সুতরাং আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 5000 টাকা। আমাদের নেক্সট প্রবলেমটা হচ্ছে ইফ ABCD are 4 consecutive natural numbers, which one of the following will be the whole square? অর্থাৎ ABCD যদি 4টা ক্রমিক সংখ্যা হয় তাহলে নিচের কোনটা একটি পারফেক্ট স্কয়ার হবে? তাহলে শুরুতেই চলুন আমরা 4টা ক্রমিক সংখ্যা ধরে নিই। A equal to 1, B equal to 2 এবং D equal to 4। সো ABCD হচ্ছে 24। সো আমাদের ফার্স্ট অপশনটা হচ্ছে ABCD 24, যেটা কোনো পারফেক্ট স্কয়ার না। সো আমাদের ফার্স্ট অপশনটা হচ্ছে ABCD এর ABCD ইকুয়াল টু 24, যেটা পারফেক্ট স্কয়ার না। আমাদের নেক্সট অপশনটা হচ্ছে AB প্লাস CD, অর্থাৎ 2 প্লাস 12 ইকুয়াল টু 14, যেটাও স্কয়ার না। আমাদের থার্ড অপশনটা হচ্ছে ABCD প্লাস 1। সো 24 প্লাস 1 ইকুয়াল টু 25, 25 একটি পারফেক্ট স্কয়ার। আমাদের লাস্ট অপশনটা হচ্ছে ABCD মাইনাস 1। সো 24 মাইনাস 1 23, উইচ ইজ নট ইভেন এ পারফেক্ট স্কয়ার। সো আমাদের রাইট অ্যান্সারটি হচ্ছে ABCD প্লাস 1। এখন আপনাদের মনে হতে পারে 1 2 3 4 কেন ধরলাম, আমরা তো অন্য কিছু ধরতে পারতাম, তাহলে কি পারফেক্ট স্কয়ার হবে? অবশ্যই হবে। আমরা যদি আবার A equal to 5, B equal to 6, C equal to 7, D equal to 8 ধরি তাহলেও যদি আমরা প্রত্যেকটা অপশন টেস্ট করে দেখি আমাদের অপশন সি অর্থাৎ ABCD প্লাস 1 এর ক্ষেত্রেই এটা পারফেক্ট স্কয়ার হবে। সো আমাদের রাইট অ্যান্সার ইজ অপশন সি, ABCD প্লাস 1। Our next question is, how many prime numbers are there between 1 and 10? 1 থেকে 10 এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে? প্রাইম নাম্বার মানে কি? যে নাম্বারগুলো শুধুমাত্র 1 এবং ওই নাম্বারটা দিয়ে ভাগ যায়। প্রাইম নাম্বার ইজ ডিভিজিবল অনলি বাই 1 অ্যান্ড ইটসেলফ। সো প্রাইম নাম্বারগুলো হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে 2, 3, 5, 7। সো 1 থেকে 10 এর মধ্যে আমাদের প্রাইম নাম্বার আছে 4টা। Our next problem is, in a garden there were 1296 mango trees. Along the length and breadth of the garden there were equal number of mango trees. Find the number of trees in each row of the garden. এটাকে যদি আমরা বাংলায় বলি তাহলে দাঁড়ায় একটা বাগানে 1296টা আম গাছ ছিল এবং লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর সমান সংখ্যক আম গাছ ছিল। তাহলে প্রত্যেকটা রো বরাবর কতগুলো আম গাছ ছিল? অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর সমান সংখ্যক আম গাছ আছে। তাহলে অপর দিক থেকেও দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর সমান সংখ্যক আম গাছ থাকবে। তাহলে এটাকে আমরা বলতে পারি একটা স্কয়ার অথবা বর্গক্ষেত্র। অর্থাৎ এখানে এই বাগানে যতগুলো আম গাছ আছে সেগুলো একটি বর্গাকার অ্যারেঞ্জমেন্টে আছে, বর্গাকারে সাজানো আছে। তাহলে এই বর্গাকারে সাজানো আম গাছ সংখ্যা হচ্ছে 1296টা। আমরা যদি এর স্কয়ার রুট করি তাহলে আমরা পেয়ে যাব যে প্রত্যেকটা রোতে কয়টা করে
আম গাছ আছে। তাহলে √1296 ইকুয়াল টু 36। সো আমাদের ইচ রোতে আম গাছ আছে 36টা। আমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর নেক্সট প্রবলেম ইজ হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। আর ফার্স্ট প্রবলেম হচ্ছে our first option is √2 square equal to 2, which is correct. Next option হচ্ছে √3 square equal to 6. আমরা জানি √3 square equal to হবে 3. So it's not correct. Next, √2 into √3 equal to √5. √2 into √3 equal to √6. So option C is not correct. And finally, option D, √3 divided by √3 is equal to √6, which is also not correct. It will be 1. So, আমাদের correct answer হচ্ছে option A. Our next problem is the product of two number is 3380 and the HCF is 13. Determine the LCM of the two numbers. এটাকে যদি আমি বাংলায় বলি তাহলে দুটো সংখ্যার গুণফল হচ্ছে 3380। এটার গসাগু দেওয়া আছে 13 এবং এর লসাগু কত। আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে দুটো সংখ্যার গুণফল তাদের লসাগু এবং গসাগুর গুণফলের সমান। So product of two numbers is equal to the product of its HCF and LCM. So product দেওয়া আছে 3380, HCF দেওয়া আছে 13। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি LCM অথবা লসাগু 260. So our correct answer is option B. Next question is, in a student mess of 50 students, there is food for 4 days. How many days will do for 20 students with the same quantity of food? অর্থাৎ একটা হোস্টেলে 50 জন স্টুডেন্টের জন্য 4 দিনের খাবার আছে। যদি ওই হোস্টেলে 20টা স্টুডেন্ট থাকতো তাহলে ওই একই পরিমাণ খাবারে 20 জন স্টুডেন্ট কত দিন খেতে পারতো। সো এটা সলিউশন হচ্ছে 50 স্টুডেন্টস ফুড লাস্ট ফর 4 days। 50টা স্টুডেন্টের জন্য খাবার আছে 4 দিনের, অর্থাৎ 50টা স্টুডেন্ট ওই খাবার খেতে পারবে 4 দিনের। একজন স্টুডেন্ট কত দিনে খেতে পারবে? 50 গুণ 4। যেহেতু একজন স্টুডেন্ট 50 জন স্টুডেন্টের চেয়ে আরও বেশি দিন বসে খাবারটা খেতে পারবে, তাই আমরা এটাকে ভাগ করব না, বরং গুণ করব। এই বিষয়টা খেয়াল করতে হবে। সো 50 ইন্টু 4। তাহলে 20 জন স্টুডেন্ট কত দিনের খাবারটা শেষ করতে পারবে? 50 ইন্টু 4 বাই 20 days. So the answer is 10 days. Option A is the correct answer. Next question is, a boat can travel 6 km per hour in still water. Against a current, it needs thrice that time to travel 6 km. How long does it need to travel 50 km when going along with the current? এটাকে যদি আমি বাংলায় বলি, একটা নৌকা স্থির পানিতে 6 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে পারে এবং স্রোতের প্রতিকূলে নৌকাটার যেতে স্থির নৌকায় এর বেগের থেকে 3 গুণ বেশি সময় লাগে। তাহলে ওই নৌকাটার স্রোতের দিকে 50 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে? শুরুতেই আমরা দেখে নিই, স্থির পানিতে নৌকাটার বেগ ছিল 6 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় নৌকাটা যেতে পারত 6 কিলোমিটার। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকাটা যেতে 3 গুণ বেশি সময় লাগতো, অর্থাৎ 6 কিলোমিটার যেতে নৌকাটার প্রয়োজন হতো 3 ঘন্টা। সুতরাং in 3 hour boat travels 6 kilometer. In 1 hour boat travels 6/3 kilometer. অর্থাৎ স্রোতের প্রতিকূলে অথবা আপস্ট্রিমে নৌকাটার গতি হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। প্রতি ঘন্টায় নৌকাটা 2 কিলোমিটার পার হতে পারে। তাহলে স্রোতের বেগ কত? তাহলে আমরা স্রোতের বেগ বের করতে পারি স্থির পানিতে নৌকার গতি বিয়োগ স্রোতের প্রতিকূলে নৌকার গতি। সো 6 - 2 = 4। আমরা এখন স্থির পানিতে নৌকার গতি জানি এবং স্রোতের গতিও জানি। তাহলে আমরা ডাউন স্ট্রিম অথবা স্রোতের অনুকূলের বেগ বের করতে পারবো। আমরা জানি স্রোতের অনুকূলের বেগ বের করার সূত্র হচ্ছে স্থির পানিতে নৌকার গতি যোগ স্রোতের গতি। সো 6 + 4 = 10 কিলোমিটার পার আওয়ার। সো ইন ডাউন স্ট্রিম boat travels 10 কিলোমিটার in 1 hour। অর্থাৎ স্রোতের অনুকূলে নৌকাটা 10 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে স্রোতের অনুকূলে নৌকাটা 50 কিলোমিটার কতক্ষণ বসে যাবে? 50/10, অর্থাৎ
নৌকাটার 50 কিলোমিটার স্রোতের অনুকূলে অথবা ডাউন স্ট্রিমে যেতে লাগবে 5 hours. So our right answer is option D, 5 hours. Our next question is, the sum of two numbers is 360. If the ratio of the numbers is 4:5, find the larger number. অর্থাৎ দুটো সংখ্যার যোগফল হচ্ছে 360 এবং এদের মধ্যকার রেশিও হচ্ছে 4:5। তাহলে বড় নাম্বারটা কত? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটার রেশিও দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি সাম অফ দ্য অ্যান্টিসিডেন্ট অ্যান্ড দ্য সাবসিকুয়েন্ট ইজ 4 + 5। অর্থাৎ এই রেশিও দুটোর যে পার্ট আছে এই দুটো পার্টের যোগফল হচ্ছে 4 + 5 = 9 এবং আমাদের কাছে এই দুটো সংখ্যার যোগফলও দেওয়া আছে যেটা হচ্ছে 360। আমরা বুঝতেই পারছি 4:5 রেশিওর মধ্যে যেটা 5টা ভাগ জুড়ে আছে সেটাই হচ্ছে আমাদের লার্জার নাম্বার। 9 ভাগের 5 অংশ গুণ 360। এখান থেকে আমরা পাচ্ছি আমাদের বড় নাম্বার অথবা লার্জার নাম্বারটা হচ্ছে 200। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Our next question is, the ratio of income of Ponir and Topon is 4:3 and that of Topon and Robin is 5:4. If the income of Ponir is টাকা 120, what is the income of Robin? অর্থাৎ পনির এবং তপনের মধ্যকার আয়ের রেশিও হচ্ছে 4:3 এবং তপন এবং রবিনের মধ্যকার রেশিও হচ্ছে 5:4। যদি পনিরের ইনকাম হয় 120 টাকা তাহলে রবিনের ইনকাম কত? আমাদের প্রথম কাজ এখান থেকে কম্বাইন্ড ইনকাম রেশিওটা বের করে ফেলা। দুটো রেশিওর মধ্যে আমাদের কমন পার্সন হচ্ছে তপন। পনির তপন রবিন = 20:15:12। তাহলে পনির এবং রবিনের মধ্যকার রেশিও হচ্ছে 20:12। এখান থেকে বলা যায় পনিরের ইনকাম ভাগ রবিনের ইনকাম = 20/12। এখান থেকে আমরা বের করতে পারি রবিনের ইনকাম 72 টাকা। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। Our next question is, Nabil bought 2 kg of সন্দেশ at the rate of টাকা 250 per kg from a sweet shop. If the rate of VAT is টাকা 4 per 100 টাকা, how many টাকা did he pay to the shopkeeper? অর্থাৎ নাবিল মিষ্টির দোকান থেকে 250 টাকা পার কেজিতে 2 কেজি মিষ্টি কিনেছে। যদি 100 টাকায় ভ্যাট দিতে হয় 4 টাকা তাহলে নাবিল ওই শপকিপার বা মিষ্টির দোকানদারকে কত টাকা পে করেছে? তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যদি 1 কেজি মিষ্টির দাম হয় 250 টাকা, নাবিল কিনেছে 2 কেজি মিষ্টি, তাহলে 2 কেজি মিষ্টির দাম 2 × 250 or 500 টাকা। আমরা ভ্যাট ছাড়া সন্দেশের দাম পেলাম 500 টাকা। এখন আমরা যদি এর সাথে ভ্যাট যুক্ত করি, 100 টাকায় ভ্যাট যোগ হয় 4 টাকা, তাহলে 500 টাকায় ভ্যাট যোগ হবে 20 টাকা। তাহলে নাবিল পে করেছে 500 যোগ এর ভ্যাট 20 টাকা = 520 টাকা। So our right answer is option C, 520. Our next question is, price of a book is টাকা 24. This price is 80% of the actual price. How much money does the government subsidize for each book? অর্থাৎ একটা বইয়ের দাম হচ্ছে 24 টাকা। এই 24 টাকা দামটা হচ্ছে বইটার অ্যাকচুয়াল প্রাইসের 80%। অর্থাৎ সরকার কতটুকু ভর্তুকি দিচ্ছে? 20%। এই 20% মানে কত টাকা সেটাই আমাদেরকে বের করতে হবে। সো শুরুতেই চলে যাচ্ছি, সেলিং প্রাইস হচ্ছে 24 টাকা যেটা 80% অফ অ্যাকচুয়াল প্রাইস, অর্থাৎ আসল দামের 80 ভাগ। আসল দাম যদি আমার হয় x টাকা তাহলে এর 80 ভাগ হচ্ছে 80x/100 = 24। এখান থেকে আমরা x এর ভ্যালু পাই 30 টাকা। অর্থাৎ ওই বইগুলোর অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 30 টাকা, কিন্তু আমি পে করছি 24 টাকা। তাহলে সরকার আমাকে কতটুকু ভর্তুকি দিচ্ছে? 30 - 24 or 6 টাকা। So the right answer is option D, 6 টাকা। Our next question is, Mr. Kobir from his 56,000 invested some money at the rate of profit 12% per annum and the rest of money at the rate of profit 10% per annum. After 1 year, he got the total profit of 6,400 টাকা. How much money did he invest at the rate of profit 12%? অর্থাৎ মিস্টার কবির নামে একজন ব্যক্তির 56,000 টাকা ছিল। সে সেখান থেকে কিছু টাকা প্রতি বছর 12% লাভে ইনভেস্ট করেছে এবং বাকি টাকা সে বছরে 10% লাভে ইনভেস্ট করেছে। 1 বছর পরে সে টোটাল প্রফিট পেয়েছে
6,400 টাকা। তাহলে 12% লাভে সে কত টাকা ইনভেস্ট করেছে? তাহলে শুরুতেই ধরে নিই 12% লাভে সে ইনভেস্ট করেছে এক্স টাকা। তাহলে বাকিটুকু যেটা ছিল 56,000 মাইনাস এক্স, এই টাকাটা সে ইনভেস্ট করেছে 10% লাভে। 1 বছর পরে 12% লাভে আমি কত টাকা পাবো? 12% অফ এক্স, অর্থাৎ 12x বাই 100। আবার 1 বছর পরে 10% লাভে আমি পাবো 56,000 মাইনাস এক্স ইন্টু 10 বাই 100। এখন এই লভ্যাংশ দুটোর যোগফলই হচ্ছে 6,400 টাকা। এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু 40,000, অর্থাৎ x আমরা ধরেছিলাম কবির 12% লাভে কত টাকা ইনভেস্ট করেছিল। সো কবির ইনভেস্টেড টাকা 40,000 at the rate of profit 12%. Our next question is, denominator of a proper fraction is 4 more than the numerator. If the fraction is squared, its denominator will be 40 more than the numerator. Find the fraction. হর তার লবের থেকে 4 বেশি হয়, তাহলে ফ্র্যাকশনটাকে যদি স্কোয়ার করা হয় তাহলে এটার যে হর আছে সেটা লবের থেকে 40 বেশি হবে। তাহলে আমাদের ফ্র্যাকশনটা কত? ধরে নিচ্ছি একটা ফ্র্যাকশনের নিউমারেটর হচ্ছে n অ্যান্ড ডিনোমিনেটর হচ্ছে n প্লাস 4। সো দ্য ফ্র্যাকশন ইজ n বাই n প্লাস 4। এখানে বলা হচ্ছে যদি এই ফ্র্যাকশনটাকে স্কোয়ার করা হয়, অর্থাৎ n স্কোয়ার বাই n প্লাস 4 স্কোয়ার, এই দুইটার ডিফারেন্স হচ্ছে 40। এখান থেকে আমরা পাচ্ছি n ইকুয়াল টু 3। সো দ্য ফ্র্যাকশন ইজ 3 বাই 7। দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি। আর লাস্ট কোয়েশ্চেন ইজ, 8 years ago father's age was 8 times the age of the son. After 10 years father's age will be twice the age of the son. অর্থাৎ 8 বছর আগে বাবার বয়স তার ছেলের বয়সের 8 গুণ ছিল। তাহলে 10 বছর পরে এবং 10 বছর পরে বাবার বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ। তাহলে তাদের বর্তমান বয়স কত? যদি ধরে নিই 8 বছর আগে ছেলের বয়স ছিল x বছর, তাহলে 8 বছর আগে বাবার বয়স ছিল ছেলের বয়সের 8 গুণ, অর্থাৎ 8x বছর। আবার 10 বছর পরে ছেলের বয়স কত হবে? 8 বছর আগের বয়স, বর্তমান বয়স, 10 বছর পরের বয়স। সো x প্লাস 8 প্লাস 10 ইকুয়াল টু x প্লাস 18। তাহলে 10 বছর পরে বাবার বয়স হবে 8x প্লাস 18। সো 10 বছর পরে বাবা এবং ছেলের মধ্যকার বয়সের সম্পর্ক হচ্ছে ছেলের বয়স হচ্ছে দ্বিগুণ। তাহলে 8x প্লাস 18 ইকুয়াল টু 2 ইন্টু x প্লাস 18। এখান থেকে আমরা x পাচ্ছি 3, অর্থাৎ 8 বছর আগে ছেলের বয়স ছিল 3 বছর। তাহলে বর্তমানে ছেলের বয়স কত? x প্লাস 8। সো 3 প্লাস 8 ইকুয়াল টু 11 ইয়ার্স অ্যান্ড বাবার বয়স হচ্ছে 8x প্লাস 8। সো 24 প্লাস 8 or 32. সো রাইট অ্যান্সার ইজ অপশন ডি। এই ছিল আমাদের ম্যাথের প্রবলেমগুলোর সলিউশন।